দেখো কোয়েশ্চেন নাম্বার 1 যে অ্যান্সারটা হবে যে কারখানার গেট এবং কর্মক্ষেত্রের মধ্যে যে সময় নষ্ট হয় তাকে বলা হয় স্বাভাবিক অলস সময়। এটা প্রত্যেকটা অর্গানাইজেশনেই নষ্ট হয়। এরপর দেখো কোয়েশ্চেন নাম্বার 2 জব কার্ড সাধারণত সময় বুকিংয়ে ব্যবহৃত হয়। অবশ্যই এটা সত্যি কথা, জব কার্ড সময় বুকিংয়ে ব্যবহৃত হয়। এরপর চলে এসো কোয়েশ্চেন নাম্বার 3 ড্যাশ হলো শ্রম ব্যয় নিয়ন্ত্রণের একটি গুরুত্বপূর্ণ বিষয়। এটা উত্তর হবে অপশান এ, কর্মীদের পারিশ্রমিক নির্ধারণ। এরপর চলে এসো 4 নম্বরে যে অধ্যয়নের সাহায্যে কাজের আদর্শ সময় নির্ধারণ করা হয় তাকে বলা হয় কি সময় অধ্যয়ন বা টাইম স্টাডি। এরপর চলে এসো 5 নির্ধারিত সময়ে আদর্শ উৎপাদনের পরিমাণ 60 একক এবং একক প্রতি মজুরির হার যদি 2 টাকা হয়, তার মানে 1 এককের দাম 2 টাকা 1 ইউনিট, আর আদর্শ উৎপাদন 60 একক। বলছে কোনো শ্রমিক 54 একক যদি উৎপাদন করে মেরিকের গুণিতক পদ্ধতিতে তার মজুরির পরিমাণ কত হবে? দেখো আমাদের কি করতে হয়, 54 করেছে, 60 করা উচিত, মানে তার এফিসিয়েন্সি 90%, মানে এটা সেকেন্ড স্ল্যাব, অর্থাৎ 83.33 থেকে 100% পর্যন্ত, মানে তাকে 110% দেওয়া উচিত, মানে 2 × 110% ইন্টু তোমার সে তৈরি করেছে 54 একক, তাহলে 54, 118 টাকা 80 পয়সা। উত্তর হবে অপশান এ। এরপর চলে এসো কোয়েশ্চেন নাম্বার 6। সেখানে দেখো সময় লিখনের কোনটি উদ্দেশ্য নয়? সময় লিখনের উদ্দেশ্য নয় হচ্ছে কারখানা শৃঙ্খলা রক্ষা করা। এটা সময় লিখনের কিন্তু উদ্দেশ্য নয়, অপশান সি হবে। এরপর চলে এসো 7 ঘন্টা প্রতি মজুরির হার 35 টাকা, 1 একক পণ্য উৎপাদনে 12 মিনিট সময় লাগে। তাহলে দেখো 1 একক তৈরি করতে 12 মিনিট সময় লাগে, তাহলে 1 ঘন্টায় কত তৈরি হবে? 5 একক, 5টা তৈরি হবে, আর 1 ঘন্টায় পাওয়া যায় 35 টাকা, তাহলে এক একটার জন্য পাওয়া যায় হচ্ছে 7 টাকা, অপশান ডি হবে। এরপর চলে এসো 8 অপ্রত্যক্ষ মজুরি কোন ব্যয়ের অন্তর্ভুক্ত? আমরা জানি ডিরেক্ট লেবার বা ডিরেক্ট ওয়েজেস তোমার প্রাইম কস্টের অন্তর্ভুক্ত, এবং অপ্রত্যক্ষটা ওভারহেড, ইনডিরেক্টটা ওভারহেডের অন্তর্ভুক্ত। তো এরপর এসো টেলরের পার্থক্যমূলক কার্যভিত্তিক হার পদ্ধতির সুবিধা হচ্ছে অবশ্যই ব্যয়বহুল নয়। কারণ হচ্ছে আমরা দেখি যে কিন্তু এফিসিয়েন্সিটাকে মিট করতে পারে না তাকে কিন্তু শাস্তি দেওয়া হয়, তো ব্যয়বহুল নয় এটা। এরপর হচ্ছে তোমার 10-48 বলছে 10-48 ঘন্টা সপ্তাহে কোনো শ্রমিকের কারখানায় প্রবেশ ও কারখানা থেকে বের হওয়ার সময় নির্ধারিত হয়েছে 46 ঘন্টা। কাজ হয় 48 ঘন্টা, কিন্তু সে কারখানায় ছিল কতক্ষণ? 46 ঘন্টা। তার মধ্যে সে 42 ঘন্টা কাজ করেছে, তার মানে সে নষ্ট করেছে কত ঘন্টা? 4 ঘন্টা। এটা হচ্ছে তার অলস সময়, আইডেল টাইম। এই 4 ঘন্টার জন্য সে টাকা পাবে, কিন্তু এই 4 ঘন্টায় সে কোনো কাজ করেনি। এরপরে এসে 11 একজন শ্রমিককে একটি কাজ করার জন্য 8 ঘন্টা সময় দেওয়া হলো, কাজটি সে 10 ঘন্টা শেষ করলো, তাহলে তার এফিসিয়েন্সি 80%, অপশান বি। এরপর চলে এসো 12 সময় লিখন অনুযায়ী সময় কিন্তু 48 ঘন্টা, ঠিক আছে। সময় আরক্ষণ অনুযায়ী মানে সে ছিল ফ্যাক্টরিতে 48 ঘন্টা, কিন্তু সে কাজ করেছে 44 ঘন্টা, তাহলে সে কাজ করেনি কত ঘন্টা? 4 ঘন্টা, এবং 1 ঘন্টায় তাকে দেওয়া হয় কত? 60 টাকা, তাহলে 4 ঘন্টায় কত? 240 টাকা। উত্তর এ হবে। এর পরেরটায় চলে এসো, কোনো কাজ সম্পাদনের জন্য নির্ধারিত সময় ছিল 40 ঘন্টা, এই কাজ সম্পন্ন করেছে একজন শ্রমিক 125% এফিসিয়েন্সি অনুযায়ী, তাহলে উক্ত কাজ সম্পন্ন করতে কত সময় লেগেছে? অবশ্যই 32 ঘন্টা। সে 32 ঘন্টা শেষ করেছে, কম সময় নিয়েছে, তবেই তার এফিসিয়েন্সিটা 125%। এরপরে এসো 14 মানক উৎপাদনের পরিমাণ মানে স্ট্যান্ডার্ড প্রোডাকশন হচ্ছে 45 ঘন্টায় 200 একক, তাহলে কোনো শ্রমিক ওই সময় প্রকৃত উৎপাদনের পরিমাণ 240, তাহলে দেখো না 45 ঘন্টায় 200 তৈরি হয়, তাহলে 240 করতে কত লাগা উচিত? 45/200 ইন্টু 240 হওয়া উচিত, তাহলে এটা তোমার আসছে অ্যান্সার 54 ঘন্টা সময় লাগা উচিত, 54 ঘন্টা, সে 45 ঘন্টাতেই করে দিয়েছে, মানে সে বাঁচিয়েছে কত ঘন্টা? 9 ঘন্টা। এরপরে চলে এসো 15 কোনো কাজের মজুরির হার প্রতি একক 20 টাকা, কোনো এক সপ্তাহে কোনো শ্রমিক একক প্রতি 22 টাকা পেয়েছে, তাহলে 20 টাকা থেকে 22 টাকা 2 টাকা বেশি পেয়েছে, তার মানে 10% বেশি পেয়েছে। 10% মানে সে নর্মাল পিস রেটের 110% পেয়েছে,
আর 110% কখন পায়? যখন স্ল্যাব নাম্বার 2-তে থাকে, মানে তার এফিসিয়েন্সি 83%, 83.33 থেকে 100% অবধি থাকে। অপশান বি হবে। এরপর চলে এসো কোয়েশ্চেন নাম্বার 16। ভারতীয় কারখানা আইনে প্রতিদিন কত ঘন্টার বেশি কাজ করা হলে তাকে অতিরিক্ত সময় বলেছে? 9 ঘন্টার বেশি কাজ করা হলে। একদম সঠিক অপশান সি, 16টা সি হবে। 17তে চলে এসো, সত্য মিথ্যা যাচাই করা। ঠিক আছে, সত্য মিথ্যা যাচাই করা। এক্ষেত্রে দেখো বলছে সময় লিখন হলো প্রত্যেক শ্রমিকের হাজিরার সময় লিপিবদ্ধকরণের প্রক্রিয়া। একদম ঠিক কথা। তারপর কারখানা শ্রমিকের হাজিরার বিষয়ে শৃঙ্খলা আনার উদ্দেশ্যে সময় লিখনের ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে। ঠিক কথা। প্রত্যক্ষ ব্যয় নির্ধারণে তোমার সময় লিখনের বলছে কোনো ভূমিকা নেই না, তবে প্রত্যক্ষ ব্যয় নির্ধারণে সময় লিখনের কিন্তু ভূমিকা আছে। এটা কিন্তু মিথ্যা হবে, এটা মিথ্যা হবে। কেন? কারণ হচ্ছে সে যতক্ষণ থাকছে তার সেই অনুযায়ী তো তাকে টাকা দেওয়া হচ্ছে, আইডেল টাইমের টাকাটাও দেওয়া হচ্ছে। তো শুধু সময় আরক্ষণ ধরলে চলবে না, তাহলে এটা ফলস। আর 4এরটাও ট্রু, তার মানে উত্তর হবে তোমার 1, 2, 4 সত্য, 3এরটা মিথ্যা। এরপর চলে এসো 18টা স্তম্ভ দুটির মধ্যে মিলকরণ করো এবং সঠিক বিকল্পটি চয়ন করো। এটা তোমার উত্তর হবে অপশান ডি। এরপর চলে এসো 19এরটা, শ্রমিকের কম মজুরি প্রদানের সিদ্ধান্ত ভুল বলে গণ্য হয়। কেন? কারণ শ্রমিককে কম মজুরি দিলে সে তো অসন্তোষ প্রকাশ করবেই, তার মন খারাপ হবে। তো অপশান এ, দুটোই সত্য। 20তে চলে এসো, স্তম্ভ মেলানোতে চলে এসো। স্তম্ভ মেলানোর ক্ষেত্রে তোমার এটা অ্যান্সার কিন্তু হবে ডি। কেন ডি হবে? 1এরটা এ হবে, 2এরটা বি হবে, এরকম। কারণ জব কার্ড তোমার অবশ্যই সম্পন্ন কাজের রেকর্ড, সেটাই জব কার্ডের রেকর্ড থাকে। উপস্থিতি রেজিস্টার, ম্যানুয়াল সময় লিখন, অবশ্যই রেজিস্টারের মাধ্যমে লোকে ম্যানুয়ালি হিসাব রাখে। বায়োমেট্রিক সময় পালনটা ডিজিটাল পদ্ধতি একটা, এবং মেশিন ব্রেকডাউনটা অবশ্যই অস্বাভাবিক। সবার কিন্তু মেশিন ব্রেকডাউন হয় না, এটা অস্বাভাবিক আইডেল টাইম। ঠিক আছে, তোমরা কস্টিংয়েরটা দেখে নাও, কিছুক্ষণ পরে ট্যাক্সের সলিউশনটা আসছে।